সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে হংকং থেকে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে এই যে আয়োজন, এটির লক্ষ্য কি শুধুই বিজয় দিবস উদযাপন, নাকি বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতাও জানান দিল বেইজিং? দেখেন, আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন, আমার আবার যেটি মনে হচ্ছে সেটি হলো যে এটি নিছক শুধু আহ, একটি কুচকাওয়াজ নয়। আমরা আমরা এটিকে বলতে পারি যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে অলরাউন্ড যে স্ট্র্যাটেজিক কম্পিটিশন, সেটার আবারও জানান দেওয়া। আপনি আপনি যেটি আমরা যেটি দেখছি সেটি হলো যে এই টার্বিউলেন্ট রিলেশনশিপ, বিশেষ করে ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আপনি যদি দেখেন যেটি হলো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, আর নর্থ কোরিয়ার ইস্যুতে ট্রাম্প যদিও এখনো পর্যন্ত তার স্পষ্ট কোনো প্রপোজাল বা কোনো রিকোয়েস্ট নেই, সব কিছু মিলে আপনি যদি দেখেন এটিকে আপনি এন্টি আমেরিকান সামিটও বলতে পারেন। সো এটা এটা শুধু যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে দেশটির বিজয়ের ৮০ বছর উদযাপন, তার চেয়েও আপনি যদি জিও স্ট্র্যাটেজিক আসপেক্টে দেখেন সেটি হলো আহ এই রিসেন্ট টাইমসে আপনি বলতে পারবেন যেটি হলো যে অ্যান্টি আমেরিকান স্ট্র্যাটেজিক সামিট বলতে পারেন। কারণ এই কুচকাওয়াজে ইতিমধ্যে আপনাদের রিপোর্টের যেটি উল্লেখ করেছেন সেটি হলো যে লেজার উইপন্স, নিউক্লিয়ার ব্যালাস্টিক মিসাইল এবং ওয়াটার আন্ডার ড্রোন, যেগুলো খুবই আমি যদি বলি যেটা হলো যে সিগনিফিক্যান্ট এডিশন টু চাইনিজ মিলিটারি পাওয়ার। সো সেটি জানান দেওয়া। আহ, এবং আমি আমি আগে যেটি বলছিলাম সেটি হলো যে সব মিলিয়ে আপনি যদি দেখেন যেটি হলো যে এখন আহ, চীনের তার যে ইকোনমিক ডিপ্লোমেসি বা তার যে মিলিটারি বা স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি, সব দিক থেকে এখন বেইজিং এর পক্ষে কাজ করছে। এবং এই জন্য আমি বলি যেটা হলো যে তার এই শোডাউনের এটি একটি মোক্ষম সময় হিসাবে বেছে নিয়েছেন শি জিনপিং। প্রতিরোধ চীন কখনো কাউকে ভয় পাবে না এবং সর্বদা এগিয়ে যাবে, এই যে কথা, এই কথার মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিং কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কোনো বার্তা দিলেন কিনা? আহ একটি বিষয় দেখেন যেটি হলো যে চাইনাস যে ফরেন পলিসি, আপনি যদি খুব রিসেন্ট চাইনিজ ফরেন পলিসি দেখেন, বিশেষ করে আন্ডার দ্য শি জিনপিং, চায়নার যে আপনার হাইড এন্ড প্রাইড ফরেন পলিসি বা লে ল ফরেন পলিসি, সেটি কিন্তু এখন শিফট হয়েছে। আর চাইনিজ ফরেন পলিসি এখন কিন্তু অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। চায়নার যে আপনি যদি দেখেন যে নন ইন্টারফারেন্স পলিসি, সেটি কিন্তু হ্যাজ চেঞ্জ। এবং চায়নার গ্লোবাল ইকোনমিক ইন্টারেস্ট এর সাথে কিন্তু এখন মিলিটারি ইন্টারেস্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সো আপনি এই জায়গায় চায়না, আপনি যদি দেখেন যে তার ফরেন পলিসিতে ইকোনমি ফার্স্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কিন্তু চায়নার আমরা যদি দেখি যেটি হলো যে মেগা ইনিশিয়েটিভ, যার 150 কান্ট্রিজ এর এখন পার্টিসিপেশন রয়েছে আন্ডার দ্য বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভস। সো এটাকে কিন্তু আপনি যদি দেখেন যে মাঝে মধ্যে ট্রান্সলেট করা হয় যে চায়নার গ্রেটার জিও পলিটিক্যাল অর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হিসাবে। সো এই জায়গায় ডেফিনেটলি আমি যেটি প্রথমে বলেছিলাম যেটা হলো যে চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অলরাউন্ড স্ট্র্যাটেজিক কম্পিটিশন, সেটি আপনি আবার নতুন সূচনা বা সেটির বৃদ্ধি বলতে পারেন, বিশেষ করে এই রিসেন্ট টাইমসে। জি। পুতিন ও কিম জং উনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, এমন অভিযোগ ট্রাম্প করেছেন। তাহলে সেটা কি ধরনের হতে পারে? না, এইটি আমি যদি বলি যেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের এটা পলিটিক্যাল, আমি যদি বলি যে স্টেটমেন্ট, ইটস ভেরি পলিটিক্যাল। বাট আপনি যদি এই শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এনিমি স্টেট হিসেবে দাবি করেন, ডেফিনেটলি নর্থ কোরিয়া এবং রাশিয়া। আমি 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 জিও স্ট্র্যাটেজিক্যালি অর্থে আমি সে অর্থে বলবো। এবং ডেফিনেটলি চায়না সবচেয়ে বিগেস্ট কম্পিটিটর, বোথ আপনার ইকোনমিক্যালি অ্যান্ড মিলিটারিলি। সো এই জায়গায় ষড়যন্ত্রের অংশ বলা বা এইটা এটা কিন্তু ডিপেন্ড করবে যেটি হলো যে এই এই আহ, আহ, বিশেষ করে কুচকাওয়াজে
বিশ্ব নেতাদের অংশগ্রহণ, বিশেষ করে এন্টি আমেরিকান বিশ্ব নেতাদের অংশগ্রহণ, এবং এটার রেমিফিকেশন বা কনসিকুয়েন্সেস কি হবে সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। বাট আমি যেটি মনে করি সেটি হলো যে গ্রেট পাওয়ারের মধ্যে বিশেষ করে চীন এবং আমেরিকার সাথে আহ, আপনি যদি দেখেন যে মিলিটারি ওয়ারের থেকে বেশি সম্ভাবনা বা সব বেশি আপনার গুরুত্বপূর্ণ যেটি হলো ট্রেড ওয়ার, বা আপনি যদি বলেন যে বাণিজ্য ওয়ার। So, সেই জায়গায় আপনি যদি বলেন যে ট্রাম্পের এই বিষয়টি বা ট্রাম্পের এই স্টেটমেন্টটি আমি পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করব। বাট ডেফিনেটলি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন বার্তা, বিশেষ করে চায়না লিড গ্লোবাল সিকিউরিটি অর্ডারের যে চেঞ্জ হচ্ছে সেটি কিন্তু একটি স্পষ্ট বার্তা কিন্তু একটা বেইজিং স্পষ্ট বার্তা। পাচ্ছে। জি, চীনা প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই পরামর্শে আসলে কি বোঝায়, আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটিকে? না, এটি তো নিছক ধরেন আপনার আমি যদি বলি যেটা হলো যে অবজ্ঞা অর্থে বা ট্রাম্প সেটি কিন্তু তার আপনার ফ্রম দ্য হার্ট অফ ট্রাম্প না। বিশেষ করে ট্রাম্প এটিকে আপনি আপনি যদি বলেন যেটি হলো যে আমি আমি যদি বলি সেটি হলো যে তার তাদের যে অ্যালায়েন্স সেটির দুর্বলতা বা সেটির সেই জায়গায় ট্রাম্পের যে মনক্ষুণ্ণ বা তাদের যে কমপ্লেন রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। বিষয়টি এরকম না যে সত্যি সত্যি ট্রাম্প পুতিন এবং কিমকে অভিনন্দন জানিয়েছেন। জি, ট্রাম্প বলেছেন যে চীন রাশিয়া উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। যদি হুমকি না হয়েই থাকে, সেক্ষেত্রে এই তিন দেশের তথাকথিত ষড়যন্ত্র নিয়ে ওয়াশিংটন এত উদ্বিগ্ন হবে কেন? একটি বিষয় দেখেন যেটি হলো যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই তিন দেশের যে আপনি কম্বিনেশন বা তিন দেশের যে সম্প্রীতি সেটা মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই শতাব্দীর সবচেয়ে বড় হুমকি। আপনি যদি দেখেন যেটি হলো যে মানে এন্টি আমেরিকান কান্ট্রিজ এর যদি লিস্ট করেন এই তিনটা দেশ কিন্তু টপ 3 থাকবে। সো আপনি এটাকে যদি জিও স্ট্র্যাটেজিক বা সিকিউরিটি অ্যাসপেক্টে দেখেন বা আপনার বৃহত্তর গ্লোবাল ওয়ার্ডারে বা বৃহত্তর আপনার গ্লোবাল সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে যদি দেখেন, ডেফিনেটলি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। আবার বেইজিং সরি ওয়াশিংটন যদি এটিকে খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখে, কারণ আপনি যদি দেখেন যেটা হলো চায়না এখন সেকেন্ড লার্জেস্ট মিলিটারি পাওয়ার, লিটারালি সেকেন্ড লার্জেস্ট, যদিও রাশিয়াকে সেকেন্ড লার্জেস্ট বলা হয়, বাট ইন টার্ম অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মডার্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে মিলিটারি বাজেট এখন চায়না কিন্তু সেকেন্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার অ্যাজ ওয়েল এস মিলিটারি পাওয়ার। সো আবার ট্রেডিশনালি চায়না রাশিয়া কিন্তু সেকেন্ড লার্জেস্ট মিলিটারি পাওয়ার। সো আপনি সব দিক থেকে যদি দেখেন সেটি হলো যে গ্রেট মিলিটারি পাওয়ার্স অ্যাজ ওয়েল এস ইকোনমিক পাওয়ার্স, আমার সেভারেল বিশেষ করে ডেফিনেটলি চায়না এবং রাশিয়া তারা কিন্তু একত্রিত হয়েছে। সো এই এই বিষয়টি ওয়াশিংটন এটিকে যে কোনো ভাবে নিতে পারে। সো এটি ডিপেন্ড করবে ওয়াশিংটনের পারসেপশন কি ডোনাল্ড ট্রাম্প কোন পার্সপেক্টিভসে বা কোন বিষয়গুলোর সাথে সে লিঙ্ক করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে এই রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া তাদের থ্রেট কি না। জি, আরেকটি মন্তব্য ট্রাম্প করেছেন যে চীনকে যুক্তরাষ্ট্রের যতটা প্রয়োজন ওয়াশিংটনকে বেইজিং এর প্রয়োজন তার চেয়ে অনেক বেশি। এই যে মন্তব্য ট্রাম্পের, এটা কতটা বাস্তবিক বা যৌক্তিক? আমি আমি এই এই ট্রাম্পের মন্তব্যের সাথে একমত। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমি মার্কিন যুক্তরাষ্ট্র বললে ভুল হবে, চায়নার ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং পার্টনার হল ইউনাইটেড স্টেট। এবং বরাবরই কিন্তু চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনার আমি যদি দেখি যেটি হলো যে তাদের যে সারপ্লাস সেটি কিন্তু এনজয় করে থাকে। আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে বেইজিং এর সাথে, বাট বেইজিং এর বাণিজ্য ঘাটতি নয়। আর অন্যদিকে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ডেফিনেটলি সবচেয়ে বড় বাজার, এবং এই তাদের যে অর্থনীতি, তাদের যে এক্সপোর্ট সেটিকে বৃদ্ধি করা, সেটিকে ধরে রাখার জন্য, বিশেষ করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে ঠিক রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে চায়নার ওয়ান অফ দ্য কি আপনার এক্সপোর্ট ডেস্টিনেশন। বাট ইউনাইটেড স্টেটের কিন্তু কি ডেস্টিনেশন নয়, বা কি ডেস্টিনেশন ইউনাইটেড স্টেটের আরো বড় বড় বিশেষ করে ডেস্টিনেশন রয়েছে। আমরা যদি ইউরোপিয়ান বলি বা আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো বলি সেই জায়গায় কিন্তু তাদের অল্টারনেটিভ রয়েছে। সো ওই দিক থেকে আপনি বলতে পারেন যেটি হলো যে মার্কিন ট্রাম্পের কথা কিছুটা সত্যতা রয়েছে। বাট
এই এই যে পারস্পরিক নির্ভরশীলতার বিশ্বে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু আমি বলতে পারবো না সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বেশি প্রয়োজন বা চীনের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশি প্রয়োজন। সো এই জায়গায় কিন্তু আমি যদি বলি যে মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় চীন এবং আহ, আপনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ইকোনমিক অ্যাসপেক্টে পরস্পরকে প্রয়োজন, এবং এটি শুধু তাদের নিজস্ব প্রয়োজন নয়, এটি গ্লোবাল ইকোনমিক গভর্নেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনার স্টেবিলাইজার হিসেবে কাজ করবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক। জি, জনাব ফরিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।